সাম্প্রদায়িক ইস্যুসহ নানা কায়দায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণফোরামের কাউন্সিলে এই মন্তব্য করেন তিনি। বাম নেতাদের অভিযোগ, শেখ হাসিনার পরাজয়কে এখনও মেনে নিতে পারছে না ভারত। এমন বাস্তবতায় অভ্যুত্থানের চেতনায় ঐক্যের বিকল্প দেখছেন না ডক্টর কামাল হোসেন। গণফোরামের কাউন্সিলে যোগ দিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। যোগ দেন বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এবারের কাউন্সিল উদ্বোধন করেন জুলাই আন্দোলনে নিহত রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র ফারহানুলের বাবা শহীদুল ইসলাম। সাম্প্রতিক ইস্যুর প্রসঙ্গ টেনে বিএনপি নেতা আমির খসরু বলেন, নানা কায়দায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। ধর্মীয় সংগঠনগুলোর দাবি খতিয়ে দেখারও আহ্বান তার। সাম্প্রতিক সম্প্রীতির যে সমস্যা বাংলাদেশে আছে সেটা হচ্ছে ব্যতিক্রম, কিন্তু এইটাকে যেইভাবে দেখানো হচ্ছে এবং যেইভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা তো বাংলাদেশ নয়। বাম নেতাদের মতে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে ধৈর্যের পরিচয় দিয়েছে জনগণ। শেখ হাসিনার পরাজয় মোদি যেন নিজের পরাজয় হিসেবে নিয়েছেন। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা আয়োজন ছিল। চট্টগ্রামের মানুষ, দেশব্যাপী মানুষ যে অসাধারণ ধৈর্য, ধর্মীয় সম্প্রীতির তারা পরিচয় দিয়ে আবার আমরা আরেকটা ঐক্যের পরিচয় দিয়েছি। উচিত ছিল বরঞ্চ দিল্লি, কলকাতার আমার দূতাবাসকে ফুল নিয়ে যাওয়া, তার পরিবর্তে তারা সেখানে ভাঙচুর করেছে। ভারত সরকারকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে, তখন তো তোমরা তোলপাড় করো নাই। এমন বাস্তবতায় বিভেদ কাম্য নয় বলে মন্তব্য গণফোরামের সভাপতি ডক্টর কামালের। অভ্যুত্থানের চেতনায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি এটাকে আমরা সুসংগত করে আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। দ্রুত নির্বাচন আয়োজনে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন দলটির নেতাকর্মীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুই দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার বিষয়ে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দেশের গণমাধ্যম এই বিষয়ে সক্রিয় হতে পারে। শনিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন উপদেষ্টা। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ভারত সম্পর্কের নানা দিক তুলে ধরেন আলোচকেরা। বাংলাদেশের স্বার্থ রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন তারা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সীমান্ত হত্যা প্রশ্নে উষ্মা প্রকাশ করে বলেন, এটি কখনো গ্রহণযোগ্য নয়। জাতীয় ঐকমত্য না থাকায় দেশ অনেক পিছিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক কারণে বিরোধিতার সংস্কৃতি থেকে বের হয়ে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। সম্পর্ক তো একদিনের, এক বছরের বা এক যুগের না, আর অনেক বেশি সময়ের ব্যাপার। সবসময় একরকম যাবেই এমনও কথা নেই। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। দেশের স্বার্থ রক্ষায় সক্ষমতা বাড়ানোতে জোর দেন তৌহিদ হোসেন। বাংলাদেশের বিভিন্ন ঘটনার সংবাদ প্রচারে ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ চেক করার যে ব্যবস্থা আছে, সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে। বহির্বিশ্বে বাংলাদেশের প্রভাব বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বানও জানান পররাষ্ট্র উপদেষ্টা। স্থানীয় রাজনীতিতে জড়িত হন, যেটা ভারতীয়রা করেছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম নিহতের ঘটনায় মিথ্যাচার করছে ভারতের গণমাধ্যম। শনিবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এক সাক্ষাৎকারে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, হত্যায় জড়িতদের অবশ্যই বিচার করা হবে। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন,
ভারতের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ, তবে সেটা হতে হবে সমতার ভিত্তিতে, যেন উভয় পক্ষের স্বার্থ রক্ষা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগারে নেওয়ার সময় আদালত এলাকায় শুরু হয় সহিংসতা। এ সময় খুন হন আইনজীবী সাইফুল ইসলাম। এ হত্যাকাণ্ডের জন্য ইসকন সমর্থকদের দায়ী করেন আইনজীবীরা। এ ঘটনায় বাংলাদেশ ও ভারত বিবৃতি ও পাল্টা বিবৃতি সহ নানা কর্মসূচি দেয় দুদেশের বিভিন্ন রাজনৈতিক দল। ভারতের গণমাধ্যমগুলো সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ তোলে। এসব অভিযোগ অপপ্রচার দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, ঘাতকদের চিহ্নিত করতে এরই মধ্যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে, অবশ্যই দায়ীদের বিচার করা হবে। যারা মার্ডারটা করলো তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে আইনের সামনে আনা এবং তাদেরকে যাতে তারা যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে যেন আমরা ট্রায়াল করতে পারি সেই ব্যবস্থা নেওয়া। ইন্ডিয়ান গণমাধ্যমগুলো এবং বেশিরভাগই হচ্ছে টুইস্টেড রিপোর্ট, বেশিরভাগই ফেক রিপোর্ট। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রেস সচিব বলেন, অবশ্যই বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক চাই, তবে সেটা হতে হবে সমতার ভিত্তিতে, যেন উভয় পক্ষের স্বার্থ রক্ষা হয়। আমরা ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক চাই, বাট অবশ্যই এটা ফেয়ারনেস অ্যান্ড ইকুইটির ভিত্তিতে হতে হবে। আমাদেরকে অবশ্যই আমাদের স্বার্থটা দেখতে হবে, তারা তাদের স্বার্থ দেখুক, বাট আমাদের স্বার্থটা তো আমাদের দেখতে হবে, যেটা আগে অ্যাবসেন্ট ছিল। আগে কেউ আমাদের স্বার্থটা দেখা হতো না। সংস্কার বিষয়ে শফিকুল আলম বলেন, এরই মধ্যে 15টির মতো কমিশন করা হয়েছে। তারা 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিলে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে নির্বাচনের দিকে যাবে সরকার। সবাইকে বলছি যে আপনারা আসেন, এসে নিজেরা দেখে যান কি হচ্ছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে অভিযোগ করেছেন শীর্ষ ব্যবসায়ীরা। অর্থনীতি বাঁচাতে দ্রুত সংকট দূর করার তাগিদ তাদের। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বারের বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন তারা। অর্থ উপদেষ্টা বলেন, 15 বছরে অকল্পনীয় লুটপাট হয়েছে, আর যেন অর্থ পাচার না হয় তা নিশ্চিতের আশ্বাস তার। দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান বেসরকারি খাতের। যদিও আইন শৃঙ্খলার অবনতি, আর্থিক খাতের দুর্বলতা ও জ্বালানি খাতের দীর্ঘদিনের সমস্যা ক্ষতিগ্রস্ত করছে ব্যবসাকে, ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। এমন পরিস্থিতিতে বেসরকারি খাতের সার্বিক অবস্থা নিয়ে বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার, যেখানে উঠে আসে ব্যবসায়িক নানা প্রতিবন্ধকতার কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না থাকে, আমরা যদি একটা সিকিউরিটি গ্যারান্টি না পাই, তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। ব্যবসায়ীরা বলেন, বিগত সরকারের আমলে অর্থনীতির নানা পরিসংখ্যান ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। ভঙ্গুর অর্থনীতির উপর ভর করে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া ঠিক হবে কিনা তা আরেকবার ভেবে দেখার তাগিদ তাদের। বর্তমান সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ বলেও জানান তারা। প্রকৃত ব্যবসায়ী তো আমরা, আর ভর্তুকিও দিব আমরা, আর চুরি করবা তোমরা, সুস্থ থাকবা তোমরা, চুরি সহায়ক হচ্ছে তোমরা, তোমরা ভালো থাকবা। বাংলাদেশ ব্যাংকের একটা লোককেও অ্যাকাউন্টেবল করা হয়নি এখন। এ সময় অর্থ উপদেষ্টা জানান, গত সরকারের লুটপাট অকল্পনীয়, তবে ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। আর বাণিজ্য উপদেষ্টা বলেন, পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে। নৈরাজ্যতা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা, রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে, বাট আই এম শিওর ইউ ক্যান সি আ সাকসেসিভ ইমপ্রুভমেন্ট অফ সিচুয়েশন। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের 5 কোটি টাকা 10 কোটি টাকা একটা বাড়ি, আপনারা চিন্তা করেন কোথায় গেছে মানুষটা। এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেব সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। নতুন করে কাউকে লুটপাট ও পাচার করার সুযোগ দেয়া হবে না বলেও জানান এই দুই উপদেষ্টা। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাইরের শক্তি নয়, জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগরে দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয়ে দেয়া সংবর্ধনায় তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, যারা মনে করে ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় যাওয়া যায় না, তাদের পরিণতিও হাসিনার মতোই হবে। ভবিষ্যতে ক্ষমতায় যেতে হলে জনগণের সমর্থন পেতে হবে।
আওয়ামী লীগ সরকারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার কাজ দ্রুত গতিতে চলছে। বিভাগ হলে কুমিল্লার নামেই হবে। শেখ হাসিনার থেকে বেশি কারো প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না। সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তখন স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে এই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন। ধর্মকে ব্যবহার করে উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপ রুখতে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে সার্জিস আলম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইসকনের মতো সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে শহীদ পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আজ ময়মনসিংহ বিভাগে আন্দোলনের শহীদ ৫৫ পরিবারের হাতে তুলে দেওয়া হলো আর্থিক সহায়তা। এ সময় স্বচ্ছতা বজায় রাখতে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে বাকিদেরও সহায়তার আশ্বাস সার্জিসের। রয়েছে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভিতরে এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সে সকল উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়। জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে জামায়াত ইসলাম কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ও ইনসাফ কায়েমের ঘোষণা দেন জামায়াতের আমির। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ উল্লেখ করে তিনি আরও বলেন, কোনো ধর্মীয় উপাসনালয়ে পাহারা দেওয়া লাগবে না, এমন দেশ সবার কাছে কাম্য। এ সময় তিনি অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার এবং বিচারের নামে জামায়াত নেতাদের হত্যা করেছে। জাতীয় স্বার্থে দল এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা থাকবো। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির এবং মঠও পাহারা দেওয়ার দরকার হবে না, গির্জাও পাহারা দেওয়া লাগবে না। সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে। ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়েছেন সাংবাদিক মুন্নি সাহা। রাত ২টার কিছু পর কয়েকটি শর্তে তাকে পরিবারের জিম্মায় দেয়া হয়। এর আগে ডিবি থেকে জানানো হয় তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি, নিরাপত্তার স্বার্থে ডিবিতে নেওয়া হয়েছে। শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে তেজগাঁও থানা পুলিশ উদ্ধার করে ডিবির হেফাজতে দেয় মুন্নি সাহাকে। রাত 10:15টার দিকে কারওয়ান বাজার থেকে বাসায় যাওয়ার পথে মুন্নি সাহাকে ঘিরে রাখেন কিছু লোকজন। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে মুন্নি সাহাকে। এর আগে গত 6 অক্টোবর মুন্নি সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। চিঠিতে মুন্নি সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়। নাশকতা ও ভাঙচুরের মামলায় খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র SM রফিউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরের পূর্ব বানিয়াখামার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিউদ্দিন খুলনার 27 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল SM শফিউদ্দিন আহমেদের বড় ভাই। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে বাড়ির সামনে থেকে রফিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নগরের খালিশপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও নাশকতার অভিযোগে 2টি মামলা রয়েছে। গত 15 বছরে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশনও গঠন করা হয়েছে। এরা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও S আলম সহ 9টি প্রতিষ্ঠানের পাচার নিয়ে কাজ করছে। টিআইবি বলছে, বর্তমান সরকার চাইলে অর্থ পাচার বন্ধ করা ও টাকা ফেরানো সম্ভব। এইগুলোকে নিয়ে এসে সিস্টেমে নিয়ে আসতে পারি, অবশ্যই দুর্নীতি কমবে না। কারণ আমরা তো
আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ। টিআইবির হিসেবে গত 15 বছরে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। তথ্য আছে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পাচার হয়েছে বেশি। দুর্নীতি বিশ্লেষকরা বলছেন, এক সময় হুন্ডিই ছিল পাচারের প্রধান মাধ্যম, কিন্তু গত 15 বছরে বড় অঙ্কের টাকা পাচার হয়েছে আমদানি রপ্তানির আড়ালে। টিআইবির অভিযোগ, সরকারের যোগসাজশে হয়েছে এসব দুর্নীতি। ইউকের সহায়তায় সংগ্রহ করে আমরা দুদকে হস্তান্তর করেছি। কিছুই পদক্ষেপ গ্রহণ করে নাই, শুধু তাই নয়, এটা প্রাপ্তি স্বীকার পর্যন্ত করে নাই এই সংস্থাগুলো। বিএফআইইউ, দুর্নীতি দমন কমিশন, পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড এবং অ্যাটর্নি জেনারেলস অফিস, যেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক, সিআইডি, বিএফআইইউ এবং কাস্টমস কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে জয়েন্ট ইনভেস্টিগেশন কমিশন। এস আলম, সামিট ও ওরিয়ন সহ 9টি প্রতিষ্ঠানের অর্থ পাচার নিয়ে কাজ শুরু করেছে এই কমিশন। সরকার এবং দুর্নীতি দমন কমিশন আন্তরিকভাবেই চেষ্টা করছে এবং এই লক্ষ্যে আমরা বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যারা আমাদের সাথে এখানে এসে মত বিনিময় সভা করেছেন, তাদের কাছেও আমরা এই বিষয়টা তুলে ধরেছি। দুদক বলছে, অর্থ পাচারকারী অনেকে এখন কারাগারে আছেন। তাদের কাছ থেকে তথ্য নিয়ে টাকা ফেরানো সম্ভব। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি শপিং কমপ্লেক্সে আগুনে পুড়েছে কয়েকটি দোকান। গত রাত 1টার দিকে আগুন লাগার পর 1.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সুবাস্তু নজর ভ্যালির পেছনের কয়েকটি দোকানে আগুন লাগে। আগুনের ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েন ভবনের আবাসিক ফ্ল্যাটের বাসিন্দারা। পরে জানানো হয় ফায়ার সার্ভিসকে। রাত 2:35 ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনের খবর পেয়ে রাতেই মার্কেটের সামনে ভিড় করেন দোকান মালিকরা। তবে নিরাপত্তার স্বার্থে কাউকে ভেতরে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট আরও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমার পাশাপাশি বিপণন প্রতিষ্ঠানগুলো নানা পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছে। এতে বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। এদিকে এই সুযোগে আগের কেনা তেলের দামও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। অভিযোগ ক্রেতাদের। এক সপ্তাহ ধরে চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, বোতলজাত সয়াবিনের 50 ভাগই ছিল এসআলএম গ্রুপের দখলে। তাদের কারখানা বন্ধ থাকায় সরবরাহ কমেছে বোতলজাত সয়াবিনের। এমন পরিস্থিতিতে বোতলজাত সয়াবিন তেল নেয়ার ক্ষেত্রে অপ্রচলিত পণ্য নেয়ার শর্ত জুড়ে দিচ্ছে অনেক সরবরাহকারী। এতে তৈরি হয়েছে সংকট। গাড়িদের যা আছে তার চেয়ে বেশি বাড়তে পারতেছে না, কিন্তু বোতলজাত থেকে খোলা তেলের রেট অনেক বেশি। সেই জন্য কোম্পানি মাল এইগুলি অর্ডার নিচ্ছে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় গরমিশি করতেছে। শর্ত দিচ্ছে সয়াবিন তেল নিতে হলে সয়াবিন তেলের পাশাপাশি অন্যান্য মাল নিতে হবে, যেমন সিরিগুড়া চাউল, আপনার সরিষার তেল। খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে 2-3টি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তাও চাহিদার তুলনায় কম। দাম বাড়াতেই এমন কারসাজি অভিযোগ ব্যবসায়ীদের। ওরা বলতেছে ওদের কাছে আসতেছে না, তখন যা মার্কেটে যা আছে তা দেখছি আমাদেরকে। বোতলজাত যে পণ্য সেটির দাম বাড়ানো হয়নি, যার কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে সেই কারণে হয়তো বা মিলাররা যে বোতলজাত যে পণ্যটি সেটি বা তেলটি সেটি তারা বাজারজাত করছেন না। এদিকে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ ক্রেতাদের। পাশাপাশি একজনে হাফ লিটার চেয়েছিল, ওইটি পাইনি, 1 লিটার চেয়েছে পাইনি। দোকানে না রেখে রাখে ঘরে রেখে এটা সঙ্গে সৃষ্টিকের দাম বাড়ায়। সম্প্রতি বোতলজাত সয়াবিন তেলের সংকট মোকাবেলায় মূল্য সংযোজন কর 10 থেকে কমিয়ে 5% করা হয়েছে। তবে বাজারে এর তেমন প্রভাব পড়েনি দাবি ক্রেতাদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গাজীপুরে বাস চাপায় পোশাক কারখানার নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায় 4টি বাসে আগুন দিয়েছে শ্রমিকরা।
শনিবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, অনন্ত ক্যাজুয়াল গার্মেন্টসের নিরাপত্তা কর্মী মুন্না রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমির পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন, আগুন দেন 4টি বাসে। এ সময় মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 1 ঘন্টা বন্ধ থাকার পর রাত 9টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। রাজধানীর বনশ্রীর মেরাদিয়ার সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পাশের খালে পড়ে গেছে। শনিবার সন্ধ্যা 5:30টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ ও যাত্রীরা জানিয়েছেন, ভাড়া নিয়ে এক যাত্রীর সাথে তর্কে জড়ান বাস চালক। পরে ওই যাত্রী চালককে মারধর শুরু করলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বাসটি। এ সময় বাসে প্রায় 35 জন যাত্রী ছিলেন, তবে এতে নিহত বা গুরুতর আহতের কোনো ঘটনা ঘটেনি। আহতদের 5 থেকে 6 জন আশেপাশের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারে বাড়ছে এইডস রোগীর সংখ্যা, যার বেশিরভাগই রোহিঙ্গা। স্বাস্থ্য সচেতনতার অভাবে এই রোগের হার বেড়েই চলেছে বলে মত দিয়েছেন চিকিৎসকরা। রোগ থেকে দূরে থাকতে রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়। গেল 10 বছরে কক্সবাজারে এইডস রোগে আক্রান্ত হয়েছেন 1132 জন। এর মাঝে 964 জন রোহিঙ্গা। গত 1 বছরের হিসেবেও রোহিঙ্গা জনগোষ্ঠী বেশি ঝুঁকিতে। এ সময়ে এইডসে আক্রান্ত হয়েছেন 145 রোহিঙ্গা সহ 177 জন। তাদের মধ্যে জন্মগতভাবে এ রোগে আক্রান্ত হয়েছে 25 শিশু আর গর্ভবতী নারী আছেন 11 জন। আমার শরীরে এই জীবাণু পাওয়া গেছে। আমি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা করছি। রোহিঙ্গাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাবে জেলায় এই রোগ দিন দিন বাড়ছে বলে অভিমত শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের চিকিৎসা সমন্বয়কের। তো তাদের মধ্যে যেহেতু স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা রয়ে গেছে, সেহেতু তারা কি করছে, একজনের হয়তো সামহাউ HIV পজিটিভ, সে আরও 4-5 জনকে বিয়ে করে ফেললো। ভয়াবহতা বিবেচনায় কক্সবাজারকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। রোগীদের চিকিৎসার ব্যবস্থা করছে, দিচ্ছে কাউন্সিলিং। একটা টেস্ট করা পজিটিভ হলে তখন তারা আসতে পারে। আসার পরে আমরা এখানে প্রাথমিকভাবে কাউন্সিলিং করি। কাউন্সিলিং করার পরে রিটেস্ট করি যে আসলে কি ওটা পজিটিভ কিনা। সেক্ষেত্রে আমরা 3টা টেস্ট করি। আমাদের যে ঝুঁকিপূর্ণ জোন হিসাবে কক্সবাজারকে চিহ্নিত করা হয়েছে, সেটা অত্যন্ত গবেষণামূলকভাবে করা হয়েছে। এখানে আমাদের একটা আচরণগত বিষয় আছে, এবং যেহেতু আমাদের মায়ানমার থেকে আগত যে FDMN পপুলেশন, যারা রোহিঙ্গা পপুলেশন, তাদের আচরণগত একটা বিষয় খুবই এখানে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। জেলায় গত 1 বছরে এইডস রোগে আক্রান্ত হয়ে 70 রোগী মারা গেছেন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বাতিল করা হয়েছে 2010 সালের বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গেল বৃহস্পতিবার আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। এর আগে 20 নভেম্বর এই আইন বাতিলের প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন দেয়। তবে আইনটি বাতিল হলেও ওই আইনের অধীনে হওয়া বিদ্যুৎ উৎপাদন চুক্তিগুলো বজায় থাকবে। আওয়ামী লীগ সরকারের সময় এই আইনের অধীনে বিভিন্ন কার্যক্রম নিয়ে অর্থ লুটপাটের অভিযোগ ওঠে। বিগত সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার এই আইনটি স্থগিত করে। গত 14 নভেম্বর হাইকোর্ট এই আইনের 2টি ধারা অবৈধ ঘোষণা করে। আওয়ামী লীগের আমলে কাগজপত্র ছাড়াই এসালমের মতো প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেয়া হয়েছে। সে কারণে নবায়নযোগ্য জ্বালানি খাত আগায়নি বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। শনিবার রাজধানীর পল্টনে এক সেমিনারে কথা বলেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরির কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। জবাব দিয়েছেন
নবায়নযোগ্য জ্বালানি খাতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। এতে উঠে আসে জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিত্র। সেমিনারে জ্বালানি উপদেষ্টা অভিযোগ করেন, বিগত সময়ে বেআইনিভাবে অনেক প্রতিষ্ঠানকে ঋণ দেয়া হয়েছে, সম্পদ ও ভবিষ্যৎ সম্ভাবনা দেখা হয়নি, তাই নবায়নযোগ্য জ্বালানি খাত বিকশিত হয়নি। এলএনজি আমদানি করা হয়েছে বেশি দামে, কিন্তু বর্তমানে আমদানি বাড়ানো সম্ভব নয় বলে জানান উপদেষ্টা। শ্রমিকদের বেতন দিতে পারছে না, সরকার থেকে ঋণ দিয়ে বেতন দিতে হচ্ছে। এসালম একই অবস্থা। তো সেই সব প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটগুলো পরীক্ষা করে দেখা গেল আসলে ওখানে কিছু নাই, এগুলো আসলে ফাঁকা কতগুলো সংখ্যা মাত্র। অর্থনীতিবিদরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ বাড়ানোর পথ সুগম করার পরামর্শ দেন তারা। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে, আন্তর্জাতিক ফাইন্যান্সকে অভ্যন্তরীণ পর্যায়ে নিয়ে আসা, এমনকি অভ্যন্তরীণ ব্যাংকগুলো যদি মাল্টিন্যাশনাল ব্যাংকগুলোর সাথে যৌথভাবে ওই ধরনের ফাইন্যান্স নিয়ে এসে কাজ করতে চায়, সেই ধরনের সুযোগ কিন্তু রয়েছে, কিন্তু আমরা সেই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসগুলো সেইভাবে ব্যবহার করি না। দেশে সোলার প্যানেলের উপকরণ তৈরিতে সরকারি সহায়তার তাগিদ দেন আলোচকরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুঁটি না বসিয়ে গাছের ওপর লাইন টেনেছে রাঙামাটির বিদ্যুৎ বিতরণ প্রকল্পের কর্মকর্তারা। এতে বিদ্যুৎ সংযোগ দিতে পারছে না বিদ্যুৎ বিভাগ। 2 বছর ধরে বিদ্যুতের অপেক্ষায় কুতুকছড়ি ইউনিয়নের প্রায় 200 পরিবার। 2019 সালের জুনে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ শুরু হয়। তবে 2022 সালের জুনে খুঁটি না বসিয়ে গাছের উপর দিয়ে লাইন টেনে শেষ করা হয় প্রকল্প। স্থানীয়রা বলছে, পুটিখালী সহ আশেপাশের গ্রাম দুর্গম হওয়ার সুযোগে খুঁটি না দিয়ে গাছের উপর দিয়ে বিদ্যুতের লাইন টানা হয়েছে। এতে সংযোগ দিতে পারছে না বিদ্যুৎ বিভাগ। আজকে 2 বছর হলো কারেন্ট পাওয়ার জন্য বলছিল, এখন তো কারেন্ট তো আসে নাই। কারেন্ট তার মানে 2 বছর হলো, মানে গাছের থম দিয়ে এখনো আমার কারেন্টও নাই, কিছু নাই। জনপ্রতিনিধিরা বলছেন, 3 গ্রাম থেকে 6 লাখ টাকা নিলেও সংযোগ না দিয়ে লাপাত্তা ঠিকাদার সহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। শ্রমও দিছে এবং টাকাও দিছে, কিন্তু টাকা দেওয়ার পরে এরা কিন্তু বিদ্যুৎ পায় নাই। আমি আশা রাখবো সরকারের কাছে দ্রুত যেন 9 নম্বর ওয়ার্ডের পাড়াগুলো যেন কারেন্ট পায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, 2টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ দিতে বরাদ্দ দেয়া হয়েছিল। তবে স্থানীয় ইপি সদস্য 4টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ চাওয়ায় প্রকল্প বাস্তবায়ন করা যায়নি। তো বিদ্যুৎ তো একটা সিস্টেম আছে, খুঁটি টু খুঁটি নিতে হবে, তাই না? উনি খুঁটি টু খুঁটি না নিয়ে উনি ওই যেদিকে গাছ করছে ওইদিকে গাছ দিয়ে লাইন নিয়ে এসে, যেদিকে বাস করছে ওইদিকে বাস দিয়ে লাইন নিয়ে এসে, এটা আসলে আমাদের কিছু না। অনিয়ম হলে খতিয়ে দেখা হবে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ সংযোগ পেতে এলাকাবাসীর থেকে আবারও আবেদন চাওয়া হয়েছে। কি প্যানেল ওখানে লাইন করা আছে, ওখানে মানে মানুষজনের আবেদন ছিল না, গ্রাহক ছিল না, মনে সংযোগ দেয় নাই আগে। এখন ওরা আবেদন করলে আমরা সংযোগ দেবো। লাইনটা মেনটেন্স করা লাগবে, লাইনটা অনেকদিন ছিল তো, মেনটেন্স করে চালু করতে হবে। বিদ্যুতের খুঁটি বসানোর প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল 32 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জের তাহিরপুরে বিকল্প ব্যবস্থা না করে স্কুলের নতুন ভবন নির্মাণ করায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। পরিত্যক্ত টিনশেড ভবনে নানা দুর্ভোগ নিয়ে চলছে শিক্ষার্থীদের লেখাপড়া। 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নতুন ভবনের কাজ দৃশ্যমান হয়নি। সুনামগঞ্জের আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করছে এলজিডি। এখন ছাত্রছাত্রীদের পাঠদান করা হচ্ছে উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত একটি টিনশেডে। পরিত্যক্ত ভবনে নানা সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। নেই স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ না থাকায় দুর্ভোগ পোহাতে হয় গরমের সময়। তিনটি আছে না, তিনটির মধ্যে ফেরতি আছে, যের মধ্যে বৃষ্টি পড়ে, এই বৃষ্টির কারণের জন্য আমরা পড়তে পারি না ভালো মতনে। ক্লাস করতে তাদের অসুবিধা হয়। পাশে, আমি আগেও বলছি যে পাশে একটা টয়লেট আছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষকে না জানিয়েই কাজ শুরু করেছে এলজিডি। শিক্ষার্থীদের কথা চিন্তা করে অন্য জায়গায় পাঠদানের ব্যবস্থা করা হচ্ছে। স্কুল ম্যানেজিং কমিটি বা প্রধান শিক্ষকের কথা না বলে বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে ফেলার ফলেই এই সমস্যা তৈরি হয়েছে। তো আমরা খুব স্বল্পতম সময়ের মধ্যে আমরা পার্শ্ববর্তী হাই স্কুলের কোনো একটি ভবনে অথবা পার্শ্ববর্তী কোনো একটি বাড়িতে আমরা স্কুলের ব্যবস্থা করব।
এদিকে আগামী 6 থেকে 7 মাসের মধ্যে স্কুল ভবনের কাজ শেষ করার কথা জানিয়েছে এলজিইডি। এখন কলাম কাস্টিং কাজ চলতেছে, তবে এই কাজটি আমি কনসার্ন উপজেলা সহকারী প্রকৌশলীর সাথে আলাপ করছি, গুরুত্ব সহকারে দেখার জন্য এই ব্যাপারে ঠিকাদার সাথে আমি কথা বলব, যাতে আগামী 6 থেকে 7 মাসের মধ্যে বিল্ডিংয়ের কাজটি দ্রুত শেষ করে দেয়। আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী 350, শিক্ষক আছেন 7 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে, আমন্ত্রণ পরের আয়োজনে।